আজকের গল্পটা একটা রুদ্ধশ্বাস গুপ্তচর বৃত্তির আর জাতীয় নিরাপত্তার এমন এক সিদ্ধান্তের যা একটা গোটা দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। এটা এটা ইতিহাসের সেই অধ্যায় যা সাধারণত পর্দার আড়ালেই থেকে যায়। তো গল্পটা শুরু হচ্ছে সোজা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। ভাবুন একবার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল নিজে প্রধানমন্ত্রীর কাছে একটা ভয়ানক পরিস্থিতির কথা বলছেন, আর তার কথায় কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল বিপদটা ঠিক কতটা বড়। আর এই ভয়ঙ্কর সংকটটা সামলানোর জন্যই একটা টপ সিক্রেট প্ল্যান তৈরি করা হয়েছিল, যার কোড নেম ছিল অপারেশন গ্রিন লিফ। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই প্ল্যানটা শোনার পর প্রধানমন্ত্রীর প্রথম উত্তর ছিল না। কেন কেন তিনি এত বড় একটা ঝুঁকি নিতে দ্বিধা করছিলেন? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। তাহলে প্রশ্ন আসেই যে ঠিক কি এমন ঘটছিল যে এত বড় একটা প্রস্তাব দিতে হলো। এটা বুঝতে গেলে আমাদের আগে শত্রুপক্ষের প্ল্যানটা জানতে হবে, মানে তাদের ষড়যন্ত্রটা ঠিক কতটা বড় ছিল। দেখুন, খানানি ব্রাদার্স আর দাউদ ইব্রাহিমের নেতৃত্বে একটা নেটওয়ার্ক ২০১৪ সালের আগেই কিন্তু এই বিপুল পরিমাণ জাল টাকা ভারতে ঢুকিয়ে ফেলেছিল। অঙ্কটা একবার ভাবুন, ১১,০০০ কোটি টাকা। আসলে এই জাল টাকা দিয়ে তাদের প্রথম লক্ষ্য ছিল দেশে একটা অস্থিরতা তৈরি করা, যাতে নরেন্দ্র মোদীর ইলেকশন জেতা আটকানো যায়। কিন্তু তাদের সেই প্ল্যানটা ফেল করে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে যান। কিন্তু প্রথমবার ফেল করার পর তারা কিন্তু থেমে থাকেননি। ইসলামাবাদের একটা বেসমেন্টে বসে তারা আরও ভয়ঙ্কর একটা প্ল্যান করে। এবার তাদের টার্গেট ছিল ৬০,০০০ কোটি টাকার জাল নোট ভারতে পাঠানো। ভাবুন একবার, আগের পরিমাণের চেয়ে প্রায় ৬ গুণ বেশি। আর তাদের প্ল্যানটা ছিল একেবারে যাকে বলে নিশ্ছিদ্র। দেখুন, ৩টে ধাপে কাজটা হতো। প্রথমত, পাকিস্তানে জাল নোট ছাপানো হতো খানানি ভাইদের নেতৃত্বে। তারপর নেপাল হয়ে সেই টাকা ভারতে পাচার করত আইএসআইয়ের মেজর ইকবাল। আর শেষে উত্তরপ্রদেশে গ্যাংস্টার আতিকের নেটওয়ার্ক সেই টাকা সারা দেশে ছড়িয়ে দিত। মানে একটা ফুল প্রুফ সাপ্লাই চেন। কিন্তু এত বড় একটা ষড়যন্ত্রের কথা ভারত সরকার জানল কিভাবে? এখানেই গল্পের মোড় ঘুরছে। এবার আমরা আসব সেই গোয়েন্দা যুদ্ধের কথায়, আর সেই ভারতীয় এজেন্টের কথায়, যিনি শত্রুদের একেবারে ঘরের ভেতরে বসেছিলেন। আর এই অপারেশনের আসল হিরো ছিলেন মেজর শোভিত শর্মা, একজন ভারতীয় ডিপ কাভার এজেন্ট। মানে তিনি বছরের পর বছর ধরে ওই শত্রুর নেটওয়ার্কের ভেতরেই ছিলেন। খানানি ব্রাদার্স আর মেজর ইকবালের এতটাই বিশ্বাস জিতে নিয়েছিলেন যে তাদের সব গোপন খবর তার হাতের মুঠোয় ছিল। তো অজিত ডোভালের কাছে তখন একটাই প্রশ্ন, আর সেই উত্তরের ওপরেই ভারতের পুরো প্ল্যানটা নির্ভর করছিল। তিনি মেজর শর্মার কাছে শুধু একটা জিনিস জানতে চেয়েছিলেন, ওই ৬০,০০০ কোটি টাকার জাল নোট কি এর মধ্যেই ছাপা হয়ে গেছে? মেজর শর্মা মানে অসম্ভব চালাকির সাথে সেই গুদামে ঢোকার একটা সুযোগ বের করে ফেলেন। আর সেখান থেকে যে খবরটা আসে সেটা ছিল রীতিমতো হাড়হিম করা। হ্যাঁ, নোটগুলো ছাপা হয়ে গিয়েছিল, একেবারে পাঠানোর জন্য রেডি। এই পাকা খবরটা পাওয়ার পরেই অজিত ডোভাল আবার প্রধানমন্ত্রীর দপ্তরে ফিরে যান। এবার কিন্তু তার হাতে অকাট্য প্রমাণ ছিল, আর তিনি আবার অপারেশন গ্রিন লিফের পক্ষে যুক্তি দিতে শুরু করলেন। ডোভালের যুক্তিটা এবার খুব সোজা সাপটা ছিল। স্যার, টাকা ছাপা হয়ে গেছে, আর এটাই ওদের পুরো নেটওয়ার্কের শিরদাঁড়া। আমাদের হাতে আর কোনো রাস্তা খোলা নেই। মানে এখন যা করার আমাদেরকেই আগে করতে হবে। তিনি একটা দুটো স্টেপের স্ট্র্যাটেজি দিলেন। স্টেপ 1, উত্তরপ্রদেশে গ্যাংস্টার আতিককে অ্যারেস্ট করে ওদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা ভেঙে দিতে হবে। আর স্টেপ 2, অপারেশন গ্রিন লিফ চালু করে ওই সব জাল নোটকে শুধু কাগজ বানিয়ে দিতে হবে। কিন্তু প্রথম ধাপটা মোটেও সহজ ছিল না। উত্তরপ্রদেশ পুলিশকে সময় দেওয়া হয়েছিল মাত্র ৪৮ ঘণ্টা। এই সময়ের মধ্যে আতিকের মতো একজন ভয়ঙ্কর গ্যাংস্টারকে ধরতে হবে, যার লোকাল নেটওয়ার্ক ছিল মারাত্মক শক্তিশালী। আর এখান থেকেই আসল কাউন্টডাউন শুরু। একদিকে পাকিস্তান, অন্যদিকে ভারত। দুই দেশেই চূড়ান্ত প্রস্তুতি চলছে। সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে আসছিল। পরিস্থিতি একেবারে যাকে বলে থমথমে। এবার আসি সেই ঐতিহাসিক দিনটায়, ৮ই নভেম্বর ২০১৬। কি হচ্ছিল সেদিন? সকালে উত্তরপ্রদেশ এসটিএফ আতিককে ধরার অপারেশন শুরু করে। দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে ফাইনাল গোপন মিটিং চলছে। আর ওদিকে সন্ধ্যায় ইসলামাবাদে জাল নোটে বোঝায় ট্রাকগুলো কিন্তু একদম রেডি। এমনকি নেপাল বর্ডারে আতিকের লোকগুলো চালানের জন্য অপেক্ষা করছে। পরিস্থিতিটা একবার ভাবুন, ইসলামাবাদে ট্রাক লোড করা হয়ে গেছে, শুধু সবুজ সংকেতের অপেক্ষা। আর এদিকে দিল্লিতে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরো দেশকে সেটা জানানো হবে। মানে ওরা প্ল্যান চালাচ্ছে, আর এদিকে পাল্টা প্ল্যান শুরু হতে চলেছে। আর এরপরই আসে সেই মুহূর্ত। রাত ৮টার সময় প্রধানমন্ত্রী টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলেন। চেকম্যাট।
তবে ভাষণের ঠিক আগেই একটা বড় খবর আসে। আতিক পুলিশের হাতে ধরা পড়েছে, মানে ভারতের ভেতরের নেটওয়ার্কটা ভেঙে গেছে। স্টেজটা এবার পুরোপুরি তৈরি। আর ঠিক তখনই প্রধানমন্ত্রী ঘোষণা করলেন 500 এবং 1000 টাকার নোট আজ মধ্যরাত থেকে আর আইনি মুদ্রা হিসেবে গ্রাহ্য হবে না। হ্যাঁ, এটাই ছিল অপারেশন গ্রিনলিফ, যা আমরা নোটবন্দি বা ডিমনিটাইজেশন নামে জানি। মানে একটা মাত্র ঘোষণায় ওই 60,000 কোটি টাকা এক মুহূর্তে স্রেফ মূল্যহীন কাগজে পরিণত হল। বলা হয় এই অসম্ভব ধাক্কাটা সামলাতে না পেরে নাকি খানানি আত্মহত্যা করেছিল। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যখন একটা দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, তখন কি এমন কোনো সিদ্ধান্ত আছে যা নেওয়াটা অসম্ভব, তা সে সিদ্ধান্ত যত বড়ই হোক না কেন?